আসসালামু আলাইকুম সবাইকে সাইফুল ওয়ার্ল্ডে সানি ডে সুন্দর রৌদ্রময় ফিনল্যান্ড থেকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে বিশেষ অতিথি আশিক। আশিক, তোমার পুরো নামটা বলো তো। আমার নাম আশিকুজ্জামান শেখ। আসসালামু আলাইকুম। আশিকুজ্জামান শেখ, তুমি কতদিন হয়েছে আসছো ফিনল্যান্ডে? 8 মাস হলো। 8 মাস সে আসছে স্পাউস বিষয়। আজকে ওর সাথে আমার যে ইন্টারভিউটা, এটার মেইন ইস্যু হলো যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ফিনল্যান্ডের বর্তমান অবস্থা কি, জব কেন পাওয়া যাচ্ছে না, জবের বর্তমান সিচুয়েশনটা কি, হ্যাঁ, স্পাউস বিষয়ে আসলে কি কি ধরনের সমস্যায় ফেস করতে হয়। সো সে একজন স্পাউস, তার ওয়াইফ স্টুডেন্ট। সো 8 মাস হয়েছে আসছে, মাস্টার্সে আসছে তোমার ওয়াইফ না? তার ওয়াইফ ভিডিওতে আসতে চাচ্ছে না, এই জন্য তার ওয়াইফকে নিলাম না, কিন্তু হাজব্যান্ডকে নিলাম। হাজব্যান্ডের ফিনল্যান্ডের এক্সপিরিয়েন্সটা আমি হাজব্যান্ড থেকে এখন শুনে নিব, যে কি কি চ্যালেঞ্জ ফেস করছো এবং কি কি প্লাস পয়েন্ট, কি কি মাইনাস পয়েন্ট, এগুলা সবগুলা আজকের ভিডিওতে তুমি তুলে ধরবা। হ্যাঁ, প্লাস তুমি আমাকে প্রথমে দিন বলছিলা যে আসার পরে অবশ্যই হাসতে হাসতে পজিটিভলি বলছো যে ভাইয়া ফিনল্যান্ডে চলে আসলাম আপনার ভিডিও দেখতে দেখতে, আইসা বললাম আরেক বিপদে। হ্যাঁ, তো এইটারও একটা মানে টোটাল যাতে মানুষ যারা আসবে তারা ফুল ক্লিয়ার মেসেজটা পায়। হ্যাঁ বলো, ক্যামেরার দিকে তাকায় বলো। হ্যালো ভাইয়া, তো আমার পরিচয় দিল, আমার নাম আশিক। তো আমরা হচ্ছে ফ্যামিলি নিয়ে, ভাইয়া শুধু আমার ওয়াইফের কথা বলছে, আমার সাথে আমার বেবিটার বয়স এখন 1.5 বছর, আমরা একসাথেই আসছি। সো আমার ওয়াইফ ও হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে আসছে। তো আমরা সেপ্টেম্বরে যখন আসি ভাইয়া, মানে জব ক্রাইসিস নিয়েই আমরা মনে হয় প্রাইমারি আলোচনাটা শুরু করি, পরে আমরা অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো আসলে। সো তখন মানে ফিনল্যান্ডে আসার আগ দিয়ে পজিটিভ নেগেটিভ দুই জিনিসই আসলে আমরা চিন্তা করা শুরু করতেছিলাম, যে মানে আমরা যখন বাইরে আসার চিন্তা করতেছি কোন দেশ আমাদের জন্য ভালো হবে, কোন দেশের সুবিধাগুলা কি, অসুবিধাগুলা কি, এরকম চিন্তা করে ইনিশিয়ালি আমরা আমাদের ইউকেরও কিছু অফ লেটার ছিল, অস্ট্রেলিয়ারও অফ লেটার ছিল, কিন্তু ওইগুলোতে যখন চিন্তা করতেছি তখন আমার বেবি অলরেডি ওর মানে মাত্রই হলো। তো আমার বেবির ব্যাপারটাও মাথায় নিয়ে চিন্তা করা লাগছিল। তো ওইখানে আসলে বেবির ডে কেয়ার গুলো অনেক এক্সপেন্সিভ, অ্যাট দ্য সেম টাইম এডুকেশনাল এক্সপেন্সও অনেক বেশি। তো ওই চিন্তা থেকে আমাদের মনে হচ্ছিল যেখানে আসলে এই ফ্যামিলি সাপোর্টসগুলো ভালো আছে, বেবির ডে কেয়ারটা ফ্রি থাকবে, কিংবা আমরা হচ্ছে সহজেই মোটামুটি মানে সব কিছু ম্যানেজ করতে পারবো, ওই চিন্তা থেকে ফিনল্যান্ডে আসে। এবং আমরা যখন আসছি তখন হচ্ছে স্টুডেন্টরা এ ক্যাটাগরি ভিসা পাওয়া শুরু করছে তার আগের বছর থেকে। তো ওইখানে মানে ওভারঅল অনেক বেনিফিট দেখছিলাম, যে আসলে খুব তাড়াতাড়ি পিআর হয়ে যাবে, বাচ্চার ফ্যাসিলিটিস আছে, আমরা সহজে সেটেল হতে পারবো। এবং তখন ভিডিওতে আসলে মানে ফিনল্যান্ডের শুধু পজিটিভ ব্যাপারগুলাই অনেক বেশি সামনে আসতেছিল। আমার কোন ভিডিওটা দেখে তুমি ইন্সপায়ার হয়েছিল এটা বলো। স্পেসিফিক ওরকম ভিডিও আমি মানে তখন মানে ওই ভিডিও বলতে পারবো না, কিন্তু অনেক ভিডিও তো দেখতেছিলাম পজিটিভ, যেমন আছে রৌদ্র সুন্দর। তখন হচ্ছে মানে এখানে এরকম জব ক্রাইসিসটা অত বেশি ডিসকাশন ছিল না তখন। আসলে একজন স্টুডেন্ট হিসেবে কত ইনকাম করতে পারে, একজন স্পাউস হিসেবে কত ইনকাম করতে পারে, ফিনল্যান্ডে ছিল। আজ থেকে তোমার 2 বছর আগে ফিনল্যান্ডে প্রচুর মানে স্টুডেন্টরা 5,000 6,000 ইউরো কামাইতো। ওইগুলা দেখে তো একটা পজিটিভ ভাইব পাচ্ছিলাম। এবং তখন থেকে আসলে জব ক্রাইসিসটা একটু শুরু হচ্ছিল, এটারও প্রিপারেশন আমাদের ছিল। অনেকেই বলছিল যে আসলে 3 থেকে 4 মাস 6 মাস এটার একটা প্রিপারেশন নিয়ে আসলে মানে সমস্যা হবে না। তো আমরা ভাবছি ওকে ঠিক আছে, 3-4 মাস 5 মাস 6 মাসের প্রিপারেশন নিয়ে যাওয়া যায়, তারপরে নিশ্চয়ই কিছু একটা হবে। কিন্তু আসলে আসার পরে সিচুয়েশনটা দেখতেছি মানে আমাদের প্রিপারেশনের চাইতেও আসলে মানে এখানকার সিচুয়েশনটা আরো বেশি ডিফিকাল্টি, এবং দিন যত যাচ্ছে সিচুয়েশন মানে ডিফিকাল্ট থেকে আরো। তুমি এখানে আসার পরে আমার সাথে তোমার দেখা হয়েছিল, ফোনে তো কথা হয়েছে, কিন্তু ফার্স্ট দেখা হয়েছিল জানাজাতে। তারপরে তুমি আমার কাছে গাইড চাইছিলা যে ভাই কি করা যায়। তখন বললাম যে ভাইয়া জব ক্রাইসিস, তো তুমি জব প্র্যাকটিস করতে পারো। ওই প্রসেসটা বলো, যে জব প্র্যাকটিসে কিভাবে ঢুকছিলা তুমি। ওই প্রসেসের আগেও একটু কাহিনী আছে। সেটা হচ্ছে যে আমি প্রথমে আসলাম, প্রথম মাসটা তো গেল মোটামুটি বিভিন্ন রেজিস্ট্রেশন মানে পেপার ক্লিয়ারেন্স বলা চলে, ওগুলো করতে করতে সময় চলে যায়, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা, পুলিশ কার্ড নিয়ে এগুলা। তো এরপরে যখন হচ্ছে কাজের জন্য মোটামুটি খোঁজ খবর নেওয়া শুরু করতেছি, ইউজুয়ালি যেটা হয় যে সবাই তো আসলে
বাঙালি কমিউনিটির বিভিন্ন জায়গাগুলোতে চেষ্টা করে। তো এরকম বেশ কিছু কমিউনিটিতে মানে সিনিয়র যারা ছিল তাদের সাথে কথা বলার, তাদের হেল্প নেওয়ার চেষ্টা করছি, যে লাইক যাদের রেস্টুরেন্ট আছে তাদের কিচেনে বা রেস্টুরেন্টে কাজ শেখার কোনো সুযোগ। তো এইটা তো আসলে দেখছিলাম যে মানে এখানে আসলে চাইলেই একটা কিচেনে সরাসরি অ্যাক্সেস নিয়ে কাজ শুরু করা যায় না। এটা সবার জানা উচিত যে লাইক কারোর যদি যেহেতু এখানে আসলে ওই বেসিক কাজগুলাই করা লাগে, এবং এখানে ক্লিনিং, কিচেন, মানে রেস্টুরেন্টের কাজ এগুলো হচ্ছে মোস্টলি অ্যাভেলেবেল আর কি, যেটা আসলে সহজে পাওয়া যায়। এখন বাংলাদেশে যেহেতু ক্লিনিং ব্যাপারটা ওই লেভেলের এখনো প্র্যাকটিস করার মতন স্কোপ নাই, সো চাইলে কিচেনের কাজগুলো আমার মনে হয় মানে মোটামুটি শিখে হ্যান্ডস অন হয়ে আসাটা ভালো। তাহলে এখানে এসে মোটামুটি মানে বলা যায় যে লাইক আমি মানে দূর পারি, আমাকে বাকিটুকু হেল্প করে। আমার জন্য যেটা ছিল, আমি বাংলাদেশে আসলে মানে প্রফেশনাল জবই করছি 8 বছর ধরে। কি জব করতে? আমি ওখানে সাপ্লাই চেইনে প্ল্যানিং সাইডে কাজ করেছি। প্ল্যানিং চেইন আছে। ও ছিল ফুড পান্ডাতে, তাই না? আমি প্রথমে কাজ করছি বার্জার পেন্টস, ওখানে প্রায় অ্যারাউন্ড 6 বছর মতো ছিলাম। তারপরে 2 বছর ফুড পান্ডাতে ছিলাম ওখানে। আচ্ছা, এখন আমাকে বলো যে তুমি মানে মেইন আমি শর্টকাট করতে চাইছি এই কারণে যে পয়েন্ট ধরে কথা বলতে চাইছি। তুমি যে জব প্র্যাকটিসে গেছিলা, প্রথমে তুমি মানে ওয়ার্ক আনএমপ্লয়মেন্ট অফিসে একটা পেপার দিছে, ওইটা দিয়ে তুমি ফিল আপ করে তুমি তোমার মালিককে দিছিলা। কয় মাসের জন্য এটা পাইছিলা? ওইটা বেসিক্যালি ওইটার এগ্রিমেন্টটা ছিল 5 মাসের। 5 মাসের, 3 মাস পর্যন্ত কাজ। হ্যাঁ, 3 মাসে তোমাকে আনএমপ্লয়মেন্ট অফিস আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিছিল। হ্যাঁ, তুমি স্পাউস ভিসা আসার পরও তোমাকে বেনিফিট দিছে, আনএমপ্লয়মেন্ট বেনিফিট, কারণ তুমি জব প্র্যাকটিস করছো। হ্যাঁ, এটা মানে আপনি হচ্ছে আনএমপ্লয়মেন্ট অফিসার থেকে যে কোনো ট্রেনিং প্রোগ্রামে থাকলে ওরা মানে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের সাথে আরো কিছু মানে ট্রেনিং একটা অ্যালাউন্সের মতো দেয় আর কি। এটা একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট কত এভারেজ হয়? অ্যারাউন্ড 950 ইউরো। এখন তুমি ওখানে জব ওটা স্টপ করছো, কারণ হলো তোমাকে ওরা ডাকছে যে তুমি আবার ল্যাঙ্গুয়েজ কোর্সে যাও, তখনও তারা টাকা দিবে। হ্যাঁ, দিবে। এই জন্য যারা আনএমপ্লয়মেন্ট অফিসে, মানে এটা একটা ভালো একটা ওয়ে ট্র্যাক, তাই না? এটা ভালো একটা ট্র্যাক, বাট মানে আমার আসার পরে আমি যদি পার্সোনালি যেটা বলি, মানে এটা পজিটিভ ধরে যদি সবাই মানে দলে দলে যেভাবে চিন্তা করে যে এখানে আসলে অনেক সুবিধা আছে, এখানে আসলে অনেক অসুবিধাও আছে। মানে আপনি যখনই দেশের বাইরে চলে আসবেন, মানে আপনি লাইক আমরা দুজনই বাংলাদেশে জব করতেছিলাম, সো আমাদের দুজনের জব বন্ধ হয়ে গেছে, আমাদের দুজনের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। সো এখানে আসলে সাপোর্টের টাকার উপর ডিপেন্ড করে আসাটা একদম চরম একটা বোকা। না, সাপোর্টার মানে এখন এটা বলছে তোমার যে ট্র্যাকটা, এই জন্য বলছি যে তোমার জব এন্টারের জন্য একটা ট্র্যাক। কারণ তুমি প্রথমে 3 মাসের একটা প্র্যাকটিক্যাল কিচেন সম্পর্কে ধারণা হইলো, যদিও তুমি পারফেক্ট হও নাই। এখন তুমি ফিনিশ ল্যাঙ্গুয়েজ এবং কালচারের সাথে তোমাকে তারা দিবে, তার মানে তারা তোমাকে যিনি একটা প্যাকেজ আছে তাদের হাতে, তোমাকে রেডি করবে তারা। তো এই সিস্টেমে ঢুকাটাও কিন্তু একটা ব্রিলিয়ান্ট কাজ। হ্যাঁ, ডেফিনেটলি। এবং এটা যত দ্রুত সম্ভব মানে ওইটাই ভালো। মানে এটা নিয়ে যদি কেউ আসলে 6-7 মাস এদিক সেদিক ঘোরাঘুরি পরে এসে শুরু করে, তা ওই পুরো টাইমটা লস। যত দ্রুত সম্ভব। মানে আরেকটা প্লাস পয়েন্ট, তোমার ওয়াইফ তো মাস্টার্স কমপ্লিট হয়ে যাচ্ছে, হওয়ার পরে সে ওপেন হয়ে যাবে তার ভিসা, তার জব সার্চিং ভিসা পাবে, আর যদি জব পেয়ে যায় তাহলে তো গুড। তো তোমার তো এখন আপাতত কোনো ওই মানে ভিসা নিয়ে কোনো টেনশন নাই আপাতত, আমি যেটা দেখতেছি। হয়তো ইনকামটা নিয়ে, যে কবে ইনকাম শুরু হবে তাড়াতাড়ি, ওইটা নিয়ে একটা ইয়ে আছে। তো বর্তমান জব নিয়ে কিছু একটা বলো, যে যারা নতুন আসবে তাদের জন্য কিছু বলো, যে তারা কি কি প্রিপারেশন নিয়ে আসবে, যদি ফ্যামিলি নিয়ে আসে অথবা যারা ফ্যামিলি ছাড়া আসে তাদের জন্য কি কি গাইডেন্স আছে তোমার অ্যাকর্ডিং টু তোমার এক্সপিরিয়েন্স? আচ্ছা, এটা আসলে আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, সবার আসলে সময়টা মাথায় নিয়ে আসা উচিত। লাইক গত 2-3 বছর আগে ফিনল্যান্ডের সিচুয়েশন যেরকম ছিল, এখনকার সিচুয়েশন পুরাই ভিন্ন। এবং অবশ্যই দিন যাচ্ছে, মানে আমি আসলে জানি না, আমার যেহেতু ফিনল্যান্ডে আগে পরে এক্সপিরিয়েন্স নাই, মানে এই কারেন্ট যে ক্রিটিক্যাল সিচুয়েশন এটা কবে নাগাদ ইমপ্রুভ করবে আই হ্যাভ নো আইডিয়া। হয়তো এইটার ব্যাপারে আপনি কিছু কমেন্ট করতে পারেন, এটা ভিন্ন বিষয়। কিন্তু যেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ অবশ্যই ভালো রাখা উচিত। আমাদের যেমন মানে আমাদের মানে বলা হচ্ছিল বা আমরা ওরকম একটা ভাইব নিয়ে আসছিলাম যে 3 মাস 6 মাস, এখন মনে হয় জন্য মিনিমাম 1 বছরের প্রিপারেশন না নিয়ে আসাটা বোকামি হবে। আর 1 বছরের প্রিপারেশন নিয়ে আসতে হবে। ফাইন্যান্সিয়াল বলতে আপনাদেরকে আমি ক্লিয়ার করি, ফাইন্যান্সিয়াল বলতে কি বোঝায়। এখানে 2 রুমের একটা ফ্ল্যাট মিনিমাম 600-700 ইউরো। 2 রুমের ফ্ল্যাট 700 প্লাসই হবে, 700 প্লাসই হবে। প্লাস আপনার খাবার দাবার, যদি আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, খাবার দাবার আরো 600 ইউরো ধরেন,
1300-1400 ইউরো মান্থলি আপনাদের লিভিং কস্ট নিয়ে আসবেন যদি ফ্যামিলি আসেন, আর যদি ব্যাচেলার আসেন মান্থলি 400-500 ইউরো হলেই হবে। তো এটা আপনাদের এখন একটা লিভিং এক্সপিরিয়েন্স আমি দিলাম, আপনারা মিনিমাম 1 বছরের রিজার্ভ নিয়ে আসবেন। আমার অনেক পরিচিত আছে, তারা অলরেডি ভিসা মানে প্রসেস হওয়ার পরও ক্যান্সেল করে দিয়েছে, কারণ সিচুয়েশনটা এখন খারাপ। হ্যাঁ, চাইলে আপাতত ডিফার করে রাখা যায়, মানে সামনের বছর না আসলে পরের বছর আসলে। হ্যাঁ, আসা যায়। তো আর তুমি কিভাবে আসছিলা, মানে তোমাদের কোনো এজেন্সির মাধ্যমে আসছিলা না নিজে নিজেই? না, আমাদের প্রসেসিংটা যেটা ছিল, আমরা যখন অ্যাপ্লাই করতেছিলাম তখন আমার বেবি ছিল হসপিটালে, সো আমরা মানে ওই অ্যাপ্লিকেশনটা আমরা একটা এজেন্সিতে করছিলাম। বাট মানে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশনটা খুবই সহজ, এটা 5 মিনিটের কাজ পোর্টালে অ্যাপ্লাই করা। কিন্তু ওই অ্যাপ্লাই করার পর থেকে বাকি জিনিসটা পুরোটা আমার নিজেরই করা ছিল। হ্যাঁ, গুড। তার মানে এই যে স্পন্সরও তোমরা নিজেরাই হইছো? স্পন্সর আমার রিলেটিভ, আমার ফুপা, উনি স্পন্সর ছিলেন। কিন্তু মানে স্পন্সরের ডকুমেন্টস থেকে আপনার হচ্ছে যে মানে স্পন্সর লেটার অ্যান্ড আদার থিংস যেগুলো ম্যানেজ করা, ওনার তো ওনাদের কাজ নিয়ে ব্যস্ত, যে ওনারা জাস্ট আমি যে পেপারসগুলো চাইছি ওনারা প্রোভাইড করছে। কিন্তু এই পুরো প্রসেসিং ব্যাপারটা আমাদের নিজেদের করা ছিল। ঠিক আছে, আপনারা চাইলে নিজেরাই ট্রাই করতে পারেন, আপনাদের কোনো এজেন্সি লাগবে না। আর যদি আপনারা এজেন্সি লাগেও, বিভিন্ন যারা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম আছে তাদের ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিন্তু আমি রিকমেন্ড করবো নিজেরা ট্রাই করবেন। হ্যাঁ, এইটার ব্যাপারে ভাইয়ের সাথে জাস্ট একটু অ্যাড করি, মানে যেহেতু আমি একটা এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আসলে যে কোনো এজেন্সির কাছে যাওয়া উচিত না। আমি কোন এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করছি আমি কোনো এজেন্সির নাম বলতেছি না, আমার ওরকম যেহেতু পুরোটাই নিজের করা লাগছে। কিন্তু রাইট এজেন্সি ম্যানেজ না করতে বললে দেখবেন যে মানে উল্টা বেশি বিপদে পড়া লাগে, হ্যাসেল অনেক বেশি। এবং এজেন্সি মানে আপনাকে যথেষ্ট নাকে দড়িতে ঘোরানোর সুযোগ তাদের কাছে থাকে, সো ওই সুযোগটা না দিয়ে এদের ভালো এজেন্সির কাছে যান, অথবা নিজেরা আসলে চেষ্টা করলে পড়া যায়। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আর কিছু মিসিং হয়েছে আমাদের ইনফরমেশনে মিসিং হচ্ছে মানে খুব বেসিক কিছু স্কিল না শিখে আসলে ফিনল্যান্ডে আসা উচিত না, যেটা সাইফুল ভাই তার অনেক ভিডিওতেই মেনশন করে। আমিও জাস্ট আরেকটু ওটা ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ আসবেন না, আসলে পিটামো। ড্রাইভিং লাইসেন্স জামাই বউ দুইজনে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে, শুধু লাইসেন্স না, মানে প্রপার ড্রাইভিং স্কিলড হয়ে আসা উচিত। আর একটা জিনিস হচ্ছে মানে হাতের কাজ বলতে, মানে যেহেতু মানে রেস্টুরেন্ট ছাড়া আসলে বাংলাদেশে অন্য কাজ প্র্যাকটিস করার সুযোগ খুবই কম, সো রেস্টুরেন্টের কাজ, একটু পিজা বানানোর কাজ, এগুলা এখানে মানে পিজারিয়া বাংলাদেশে অনেক বাংলাদেশিদের কোটি পিজার ফ্র্যাঞ্চাইজি আছে, সো পিজা বানানো শিখে আসলেও আপনাদের জব পাবেন, তাও কিন্তু গ্যারান্টি না। আমার ভিডিও দিয়ে বলবেন যে ভাইয়া পিজার কাজ শিখে আসছি জব পাই না, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসি জব পাই না, এটারও কোনো গ্যারান্টি নাই। কারণ এখন প্রত্যেকটা মানুষের ড্রাইভিং লাইসেন্স আছে, এটা একটা এক্সট্রা কোয়ালিফিকেশন। হ্যাঁ, আইটি স্কিল, ড্রাইভিং লাইসেন্স, এটা হলে আপনার এখানে থাকতে হলে এটা লাগবেই। এই দেখেন এখানে আমরা প্রতিটা মানুষ সবার একটা গাড়ি আছে এখানে। আমার গাড়ি আছে, আমার ওয়াইফের গাড়ি আছে, আমার ছেলে বড় হলে আমার ছেলের গাড়ি হবে, কারণ এখানে গাড়ি ছাড়া আমরা চলার কোনো উপায় নাই। হ্যাঁ, বাস স্টেশন অনেক দূরে। হ্যাঁ, সব মিলে এখানে এটা একটা এক্সট্রা কোয়ালিফিকেশন, এটা লাগে বাধ্যতামূলক। এটা এক্সট্রা না, এটা বেসিক কোয়ালিফিকেশন। বেসিক কোয়ালিফিকেশন। হ্যাঁ, আইটি এবং এটা আপনার বেসিক কোয়ালিফিকেশন। সো আর হার্ড ওয়ার্ক, এই যে দেখেন এই যে ঘাসগুলো দেখাও, এগুলো আমি ওই যে দেখো ওই যে মাটি আমি নিজে করছি এখানে। সো ফিনল্যান্ডে এই ক্যামেরাটা এদিকে আবার ঘোরাও। ফিনল্যান্ডে আমরা যার কাজ শেষে করি। হ্যাঁ, যার কাজ মানে কি যার কি কাজ, যেমন আমি এই যে ঘাস কাটি, ঘাস লাগাই, রান্না করি, ওই ছাদের থেকে আমি বরফ কাটছি, এগুলা আমি কাটছি, মানে প্রত্যেকটা মানুষ যার কাজ সে নিজে করবে। হ্যাঁ, যে ভাই বাংলাদেশে আমি মাস্টার্স পাস করে এসেছি, আমি এটা করতে পারি। ভাই আপনি একটা জিনিস করলে হবে না, আপনার দৈনন্দিন জীবনে যত কাজ আছে এগুলা করে প্র্যাকটিস করবেন, নিজেকে একটা পারফেক্ট ম্যান হিসাবে তৈরি করে নিয়ে আসবেন বিদেশে, আদারওয়াইজ বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, ফিজিক্যালি ফিট হয়ে আসাটা, যাদের আসা 6 মাস 7 মাস টাইম আছে, আমরা একটু জিম করবেন, সুইমিং এ যাবেন, সাঁতার দিবেন, নদীতে ঝাপড়াইবেন। তারপরে আপনার আব্বাকে গিয়ে বলবেন আব্বা আমি বাজারটা করবো দাও। আমার আব্বা যদি খেত কোবাইতেছে, আব্বা আমি খেত কোবাবো। হ্যাঁ, কোবাইয়া শরীরটারে টাইট করে নিয়ে আসবেন। এটা হাসির কিছু না, এটা বাস্তব। এখানে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিজেও মাটি কাটে। হ্যাঁ, তো এখানে এসে ভাব ধরার কিছু নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন, সাইফুল ওয়ার্ল্ডের সাথে থাকবেন। তুমি কিছু বলবা? না, আপাতত যারা আসছেন সবাইকে হচ্ছে একটু চিন্তা ভাবনা করে আসেন, একটু পজিটিভ নেগেটিভ খুব ভালো অ্যানালাইসিস করে আসেন, কারণ ওয়ান্স ইউ টেক দ্য ফ্লাইট ইউ ক্যান নট গো ব্যাক। সো ধন্যবাদ সবাইকে। ক্যামেরাম্যানের চেহারাটা একটু দেখাই। এই যে ক্যামেরাম্যান তো মিসিং হয়ে যাবে, দেখি সবাইকে। আসসালামু আলাইকুম। এই যে আমাদের ক্যামেরাম্যান।
এই তোমার পরিচয় দাও। হাই, আমার নাম হচ্ছে ওমর ফারুক। আমি আসছি হচ্ছে 2021 এর ডিসেম্বরে। সো আপাতত 3 বছর হয়ে গেছে। তুমি তো কোনো প্রবলেম ফেস করতে হয় না, কারণ অনেক তখন প্রবলেম ছিল না। না, তখন কোনো প্রবলেম ছিল না। 2-3 বছর আগে এত জব ক্রাইসিস ছিল না। আমি আসার পরে আমার প্রায় পুলিশ কার্ড হওয়ার পরেই আমি সাথে সাথে জব পেয়ে গিয়েছিলাম। তখন এত সমস্যা ছিল না। এই দেখো, এই যে হরিণের ঝাঁক ওইখানে, এখান থেকে দেখা যায় না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।